join us for the lighting of the lamp as we begin this wonderful evening of an evening with the ex-Olympians in search of glory, India's prospects in the 2024 Olympics. Ladies and gentlemen, can we have some bigger round of applause as we witness such an historic moment. Yes, all the stalwarts of the sports fraternity of the Olympics, the pride of Olympics. বড়িয়াদা একটু ঢুকে বড়িয়াদা ফ্রেমে নেই বড়িয়াদা ঢোকো রাহুল তোর মুখ দেখা যাচ্ছে মোবাইলটা পেছাও দাদা মোবাইলটা চলে আসছে Indeed, a very beautiful moment. Can we have some round of applause, please, everybody? With the auspicious fire, yes, let this fire enhance the health of glory, India's prospects in the 2024 Olympics by the Indian Chamber of Commerce. দিদি সমাধি একটু ক্লোজ সমাধি একটু ক্লোজ হ্যাঁ সবাই মিলে গাড়িটা দিকে ঘুরে এই মোবাইল একটু পেছাও হাত ধুয়ে থ্যাংক ইউ জিমন্যাস্টিক্সের ইতিহাসে কেউ দেয়নি ওই জার্নিটা একটু বলুন এবং ওই অলিম্পিক রিওর অভিজ্ঞতাটা একটু বলুন। অ্যাকচুয়ালি প্রদনবা ভলটা আমি ইউটিউবে দেখি প্রথম দেখার পরে আমার ভিতরে যে চিন্তাটা আসলো দীপাকে নিয়ে দীপার ভিতরে সেই স্পিডটা ছিল তখন আমি নিজেকে নিজে প্রথমে প্রিপেয়ার করলাম যে ওকে আমি ভলটা শেখাবো আমাদের জিমন্যাস্টিক্স কি হয় বেশ কিছু বেসিক এক্সারসাইজ আছে মেইন ভোল্ট করানোর আগে তাকে ছোট ছোট পার্ট হিসাবে আমরা প্র্যাকটিস করাই তো দীপাকে আমি প্রথম বলিনি যে কি করাবো কি শেখাবো বেসিক মুভমেন্ট করাতে যখন শুরু করি দীপা একদিন আমাকে কোশ্চেন করেছে স্যার এটা কেন করাচ্ছেন আমাকে আমি এখন চুপ থাক আমি আগে তোকে প্রিপেয়ার করি তারপর কিছুদিন পরে বলবো বলছে ঠিক আছে স্যার আর জিজ্ঞাসা করবো না আপনাকে বল যখন শুরু হয় মানে বেসিক মুভমেন্ট খুব ভালোভাবে আমি করিয়েছি এবং তার স্পিডের সাথে দেখলাম যে একদম মিল খাচ্ছে একদিন তখন ফর্ম পিট ছিল যেটা আপনারা হয়তো দেখেছেন আমাদের জিমন্যাস্টিক প্র্যাকটিসের জন্য একটা পিট তৈরি করা হয় তার মধ্যে ফর্ম পিস থাকে ওতে বল করে বা ডিফিকাল্ট এক্সারসাইজ করে এখানে ল্যান্ডিংটা করানো হয় প্রথম শেখানোর আগে দীপাকে বললাম যে দীপা এই ব্যাপার তুমি এই ইউটিউবের যে ইয়েটা আছে ফটোটা আছে তুমি ভালো করে দেখো দীপা বললো হ্যাঁ স্যার এটা আমি পারবো আমি ঠিক আছে আমি আগে তোমাকে প্রিপেয়ার করব তারপরে তুমি করবে তার আগে কিন্তু কিছু করতে যাবে না বা আমাকে জিজ্ঞাসা করা ছাড়া কিন্তু তুমি কখনো কিছু করবে না বলছে না স্যার ঠিক আছে তারপরে ওর হিস্টোরিটা আমি একটু নিলাম প্রদনবার মানে পৃথিবীর মধ্যে কয়জনে করে এই ভলটা কয়জনে অ্যাটেম্প করেছে কয়জন সাকসেস হয়েছে সেটা সম্বন্ধে একটু অভিজ্ঞতা নিলাম আবার নিজের ভিতরে একটা ভয় ছিল যে মেইন ভল্টে যখন করাবো ও যদি ভয় পেয়ে যায় তাহলে খুব মারাত্মক একটা ব্যথা পেতে পারে সেই ভয়টা আমার ছিল প্র্যাকটিস করাতে করাতে একদিন ওকে আমি বললাম যে ঠিক আছে তুমি এই ভলটাই করবে আগামীতে যে আমরা কম্পিটিশনের টার্গেট রেখেছি সেটার জন্য আমরা কিন্তু এটা ফুলফিলভাবে পুরোপুরি শিখে তারপর আমরা করবো বলছে হ্যাঁ স্যার ঠিক আছে আমি এটা করবো আমি পারবো প্র্যাকটিস শুরু করে দিয়েছি তখন আমাদের চিফ কোচ ছিলেন ডক্টর গুরুদয়াল সিং বাবা ওনাকে আমি বললাম স্যার এই ব্যাপার আমি ভলটা শিখিয়েছি ও পারফর্ম করবে পোডিয়াম স্যারও ভয় পাচ্ছেন যে নন্দী ব্যাপারটা কিন্তু একটু রিস্কি হয়ে যায় তুই ঠিকভাবে চিন্তা ভাবনা করে নে তখন একজন ফরেন কোচ ছিলেন আমাদের এখানে তখন প্র্যাকটিস চলছিল ফরেন কোচ আমেরিকান কোচ ছিলেন আমেরিকান কোচ বলছে যে নন্দী ওর লাইফটা স্পয়েল করবে
ও এত ডিফিকাল্টি ভল্ট কেন করাচ্ছে, ওর কথাকে আমি বিশেষ পাত্তা দিই। আমার ভিতরে একটা জেদ ছিল যে না, আমরা কিছু একটা করবো। অলিম্পিকে কোনো মেয়ে পার্টিসিপেশন করেনি তার আগে, দীপার আগে। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি না দীপাকে দিয়ে কিছু একটা করাবো। ওই চিন্তা ভাবনা করে প্রথম দিন যখন আমরা পোডিয়ামে প্র্যাকটিস করতে যাই ইন্ডিয়াতেই, দিল্লিতে, আমাদের চিফ কোচ ডক্টর গুরুদেব সিং বাবা আমাকে বাধা দিয়ে, না আজকে না নন্দী, কালকে করাবে। ওকে বললাম যে আমাদের স্যার তো বলছেন আজকে না কালকে। না স্যার, তাহলে হবে না, আমার মুড ছিল আজকে করার, তাহলে আমি কাউকে না বলে করে দেবো। আমি বলছি না, তুমি এই ডিফিকাল্টি বল কাউকে না বলে করতে পারবে না, আমার কথা শুনতে হবে, তাহলে তুমি আগামীতে এটা সাকসেসের দিকে যেতে পারবে এবং শিখেও যেতে পারবে। নেক্সট ডেতে যখন আমি ওকে নিয়ে অ্যাটেম্প করি, আমাদের ডক্টর গুরুদেব সিং বাবা মানে ও ফার্স্ট অ্যাটেম্পের পরে উনি সত্যিকারে 2 হাত তুলে নৃত্য শুরু করে দিলেন যে নন্দী তুই সাকসেস, তুই পারবি, আর ও দীপাও পারবে কিছু করতে। সেই ভর নিয়েই আমি গ্লাসগোতে যাই। গ্লাসগোতে সে প্রথম ইন্ডিয়ার মহিলা হিসেবে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক পায়। তারপরে তুর্কিতে একটা ওয়ার্ল্ড কাপে গেছেন, সেখানে গোল্ড মেডেল পেয়েছে, কোর্ট ম্যাচেও ব্রোঞ্জ পদক পেয়েছে। এগুলোর পরে অলিম্পিক এলো, অলিম্পিকের জন্য পুরা প্রস্তুতি ছিল, অলিম্পিকে আমরা এটা শো করবই। অলিম্পিকে গিয়ে যখন ও করলো তখন দেখলাম যে এই ভরটা মাত্র 5 জন অ্যাটেন্ড করেছে, তার মধ্যে 3 জন সাকসেস হয়েছে, তার মধ্যে আমাদের ভারতের দীপা কর্মকার। এবং ওই রিও অলিম্পিকেও বাই দ্য ওয়ে আপনাদেরকে জানিয়ে দিই 41 ইয়ার ওল্ড উজবেক ওকসানা চুসোভিটিনা তিনি চেষ্টা করেছিলেন এবং পড়ে গিয়েছিলেন, অর্থাৎ পারেননি। সো দীপা যে ভল্টটা দিচ্ছিল, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ভল্ট অফ ডেথ। আপনারা যদি আরো ভল্টটা সম্বন্ধে পড়াশোনা করেন তা জানবেন। And we were all in the stadium. It was one of those incredible moments in the history of Indian sport when an Indian gymnast attempted that. একটা controversy হয়েছিল সেটা। ওই রিওর ওই যে হাইটা এবং সেই সন্ধ্যাবেলা I will never forget, ওর সাথে দেখা হয়েছিল ঠিক গেমস ভিলেজের দোরগোড়ায়, and I said you've won 1 billion hearts, and she said না, medal আর fourth এর মধ্যে difference, but একটা কথা বলতে বাধ্য, দীপা কর্মকার inspired a generation. So that is the impact, ladies and gentlemen, that Deepa has had on our sport. Going to Rahul, illustrious career to you will understand that Indian chess is in safe hands. One of the pioneers of Indian chess, ladies and gentlemen, put your hands together for Praveen Gimse. This is interesting because finally we have stronger than Russia. And that's what that has been all the years. But it's been a very long journey. I must say that in the 70s, because I was ready to play in the 70s and 80s. So when I won the Commonwealth Championship in 1985, the news in the London Times was Indian wins Commonwealth Championship. So it wasn't Praveen Gimse, it was Indian wins. It is extremely disrespectful to my speakers if people walk out in the middle of somebody talking. I will expect basic decorum. If you don't want to listen, you're welcome to go, but at this journey in a very interesting and phase-wise manner, and that phase-wise manner has to come in any sport, be it individual effort or be it a group effort. So it started with something happening at the Asian level or the Commonwealth level that we were doing well, and then of course when Vishwanathan Anand became the world junior champion, that was said the first Asian champion of the world, because he was the first Asian to win the world champion. And that is when the doors of the World Championship were open for any Asian. So we need some pioneers, some path leaders. As a junior, when I won the bronze medal in Asian Junior, I was told that I was the first Indian chess player to win a medal in Asian tournament. I was surprised because there were stronger players at senior level as well. But somehow it didn't work before. So there has to be somewhere additional effort, extra effort by some individual in an individual game, which outweighs probably the effort of the group or the system. And that's what happened with me or my generation. And then of course Vishwanathan Anand, who is much younger to me, 10 years younger, who became the world champion. There is, at that time when he
became world number 5 at the age of 22. They don't believe that Indian could actually emerge world champion, because Kasparov had become the youngest world champion at the age of 22. But again, Anand was a bit different than others. It was a genius, I would say. And it took several generations to reach that level. We saw a generation breaking the barrier of 2600 in about 2000, where Suresh Ganguly and Sachikaran crossed this barrier. So that's something we're moving closer towards world championship. Still far away because 2750, 2008. And then we had a generation which led a little ahead of that, very Gujarati Hari Krishna, who were about to touch 2700 or touch 2700 at say 25, or Hari Krishna after 35. We had a Konal Hompi, a phenomenal, similar to Vishwanath Anand, who couldn't become world champion in the classical but was world number 2 several times and was a rapid champion. Then came this generation who is now thinking of becoming world champion before they are 20. So again a different generation. So it has been a phase-wise journey, and now I look at it, but the world championship title is not far away from us, and that will be Gukesh at the age of 18 years and I think 7 months or something. It's 6 months, 18 years and 6 months, which will be a record. The existing record is 22 years and 8 months, it was part of. So you can see the difference, and our youngsters, because they worked so hard, their parents say that they haven't spent the evening the way other children spend. They haven't really enjoyed life beyond chess. But when I see them study, they enjoy chess more than any other child does watching video games or playing video games. So they have been very happy playing chess, and that's a basic requirement. So it has been a phase-wise thing, and we're already overtaken because our children, some of our children have learned to enjoy this game more than any other activity. And the other people who are devoted. And unfortunately, I must say that it's a singular effort of a parent and of a child and of a coach often, but not supported by the system. It still lacks. Definitely, as an athlete, আমাদের কাছে ভীষণ প্রাউডফুল যে আজকে নীরাজ চোপড়ার পারফরমেন্স। লাস্ট আমার খুব ভালো মনে আছে গরিয়াদা, যে লাস্ট অলিম্পিক্সের আগে আমাকে বলা হয়েছিল, জিজ্ঞাসা করেছিলেন যে নীরাজ আমি বলছি যে ইসবার দিলসে, আমার কথাটা সারা জীবন মনে থাকবে। আমি নীরাজের জন্য বলেছিলাম ইসবার দিলসে বলছে যে একটা মেডেল পাবো, ঠিক এরকম ল্যাঙ্গুয়েজই আপনাকে বলেছিলাম। তো গরিয়াদা একটু হেসেছিল, মানে এসেছিল ইন দ্য সেন্স নট মানে ব্যঙ্গ করে, বাট গরিয়াদারও মনে ছিল যে হ্যাঁ। তো এটা ঠিক যে আমরা যখন আমি যখন স্পেশালি অলিম্পিক পার্টিসিপেট করেছি, করতে পারি, এই স্বপ্নটা দেখানো, আমার সময়ে কিন্তু আমাদেরকে বলা হতো যে অলিম্পিয়ান হতে হবে, অলিম্পিয়ান হতে হবে। তারপরে আমি যখন সেকেন্ড অলিম্পিকে গেলাম, তখন বলা হলো যে আরে ফাইনালিস্ট হলো, মানে 1 থেকে 12-র মধ্যে আসলে পরে এটা একটা অ্যাথলেটিক্সের অলিম্পিক্সের অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমি একটা মানুষকে খুব রেসপেক্ট করি, যেটা হচ্ছে আমাদের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ললিত ভানু। উনি কিন্তু তখনই বলতেন যে, এবং স্পেশালি উনি ফোকাস করতেন রিলের ওপরে, যদিও আমরা অলিম্পিক্সে এখনো রিলেতে মেডেল পাইনি। উনি কিন্তু বলতেন যে यार जिंदगी नहीं है अगर हम एथलेटिक्स में ओलंपिक्स से कोई मेडल नहीं करते हैं। উনি এতদিনটা কিন্তু মানে হয়েছে, যার জন্য কিন্তু পারফরম্যান্সটা এসেছে। খুব ভালো হতো, খুব ভালো করে মনে পড়ে অলিম্পিক এসে গেছে, চলো এদেরকে এবার একটু নাচানাচি শুরু করি। তো সেই কারণে যদি সারা বছর যদি আমরা সেই জিনিসটা প্রিপারেশন করি, মানে বিফোর 8 ইয়ার্স, বিফোর 10 ইয়ার্স যদি আমরা এই 2024-এর জন্য প্রিপারেশন করতাম, তাহলে আমাদের মধ্যে কিন্তু থাকতো না। প্রত্যেকদিন পেপারে অলিম্পিক স্পোর্টস নিয়ে বিভিন্ন রকমের ডিসকাশন হতো, কেউ হয়তো সেটা ভালো বলতো, কেউ হয়তো খারাপ বলতো, রিভিশন থাকতো, কেউ ভালো বলে তাকে মাথায় তুলতাম, যেমন ক্রিকেট নিয়ে হয়, মানে তারা ভালোটাকেও ভালো হিসেবে নেয়, সেটাও বড় করে পেপারে আসে, খারাপটাও বড় করে পেপারে আসে। এত কোটি টাকা দেবে, আরে বাবা আমি যদি এটা একটা পেয়ে যাই মানে আমার তো আজ লাইফ হয়ে গেল। তো আমার মনে হয় এই অ্যানাউন্সমেন্টগুলো যদি সারা বছর চলে, বা অ্যানাউন্সমেন্ট বন্ধই করে দাও আফটার অলিম্পিক করো। তো এভাবে সে যে প্রিপারেশন নিয়ে গেছে, তার বাড়ি থেকে বাইরে, সে কারোর সাথে সম্পর্ক নেই, সে নিজে শুধু টুর্নামেন্ট, মানে এই যে একটা ফোকাসড হয়ে সে যে সমস্ত প্রিপারেশনগুলো করছে, সে তো নিশ্চয়ই চাইবে না আমি যার জন্যে তৈরি হচ্ছে আমি সেখানে গিয়ে ফেলিওর হয়ে যাই।
ইন্টারনেটে শুটিং, মানে আমার একজন যে যখন শ্যুট করছে সে যদি 20 সেকেন্ডে 10 মারলো, সে তোমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল 10, তো আমাকে পরের শটটা প্রিপারেশন নিত। সেখানে এরকমও হয়, মানে আমার ক্ষেত্রেও হয়েছে, অনেক প্লেয়ারের ক্ষেত্রেই হয়, মানে ওর যে 20 সেকেন্ডে উইন্ড কিন্তু স্টপ, আমার 20 সেকেন্ড স্টার্ট হলো, সাডেনলি উইন্ড এমন চলে এলো। তো ওইখানে আমার যদি উইন্ড একটা লেভেলে চলে না, ওটা একটা ক্যালকুলেশন করা যেতে পারে যে আমি ফার্স্ট শটটা যেটা মারলো ওর এতটা দূরে গেল, তো উইন্ডটার প্রেশারটা এতটা। ফ্ল্যাগ মেজারমেন্ট করতে হবে, ফ্ল্যাগ অনেক সময় সব ফ্ল্যাগ ঠিক ডাইরেকশন দেয় না, মানে আমাকে ওই 20 সেকেন্ডের মধ্যে আমার এত কিছু ক্যালকুলেশন, তো সেখানে সব সময় যে সবকটা জিনিস যে আমি একেবারে অ্যাকুরেট করতে চাইছি সেটা নয়। হয়তো ফার্স্ট টাইম আমি লেফট সাইড থেকে দেখলাম ঠিক আছে, সাডেনলি উইন্ড চেঞ্জ হয়ে গেল, নেক্সট টাইম আমার আলাদা উইন্ড ডাইরেকশন আমাকে করতে হবে। তো সেই দিনকে আমি লাকটা তো নিশ্চয়ই একটা ফ্যাক্টর করে, এবং তোমার সাথে কার ম্যাচ হচ্ছে সেটাও একটা হচ্ছে। অনেক সময় অনেক হাই লেভেলস করে ম্যাচ হয়, টাইতে দুজনেই এক্স মারলো, একজনেরটা একেবারেই ইনারে গেল, একজনেরটা স্লাইটলি একটুখানি দূরে সে এড়ে গেল। তো সেটাকে তো আর আমি বলতে পারি না যে আমি নিজেকে বলছি যে হ্যাঁ ভাই আমি খুবই জিরো মার্জিনে হেরেছি, বাট যখন লোকে জানবে সে তো আর সে হেরে গেছে মানে লস্ট, সে ফোর্থ হলো, সে একেবারে লস্ট, মানে ব্রোঞ্জ মেডেল পাওয়া মানে ব্রোঞ্জ পেয়েছে, কিন্তু ফোর্থ ম্যান যে অতগুলো ম্যাচ খেলে ওই সেমিফাইনালিস্টে ওইখানে অব্দি গেছে গিয়ে ফোর্থ হলো, সেটা কিন্তু সেই বোঝে, বাকি লোকেরা বোঝে না। তো এই পাপ মসৃণ তখনই হবে যখন আপনার ইচ্ছা থাকবে। বইয়ে দেন, আমি 1 মিনিট সময় নিয়ে চেয়ে নিচ্ছি। একজন এর আগের স্লটে একটি কোশ্চেন করছিলেন কেন অলিম্পিক্সে ভারতবর্ষ এত ভালো পারফরমেন্স করছে। আমি ওনাকে কোশ্চেন করছি যে ভারতবর্ষ আরো কিভাবে ভালো পারফরমেন্স করবে সেটা আপনি কেন ভাবছেন না? আজকে কোশ্চেনটা করার জায়গায় আপনি কি কখনো ভেবেছেন যে আমার বাচ্চা যে আচ্ছা ভারত আজকে তো গত অলিম্পিক্সে মানে 7টা মেডেল পেয়েছি, তাহলে পরের অলিম্পিক্স এখনো 4 বছর আছে, আমি আমার বাচ্চাটাকে একবার চেষ্টা করি না যে কোনো একটা গেম দিয়ে শুরু করাতে, যদি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়, ছেড়ে দিই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়, সে মেন্টালি ফিজিক্যালি ফিট হবে, তাহলে কিন্তু সে এমনি দেখতেও ঠিক হবে। তো আজকে আমি যখন আমরা অলিম্পিক্সে মানে ফেলিয়ার হয়, তখন ইভেন একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, মানে সবাই এভরিবডি কিন্তু ক্রিটিসাইজ করে, কিন্তু কেউ একবারও এটুকু ভাবে না যে আমি যে ক্রিটিসাইজ করছি আমি কতটা কন্ট্রিবিউট করেছি এই পারফরমেন্সটা গুণ আপ করার জন্য। তো ইট ইজ নট আওয়ার ডিউটি কি আমরা পারফরমেন্স যারা স্পোর্টস ফ্র্যাটার্নিটির সঙ্গে যুক্ত আছি, কারণ আমরা যখন অলিম্পিক্সে পার্টিসিপেশন করতে চাই তখন কিন্তু আমরা 150 কোটি মানুষের এগেইনস্টে একজন করে লড়ি। এটা কিন্তু আপনাদের মেন্টাল সাপোর্টটা ভীষণ দরকার। এই যে 150 কোটি মানুষ যখন আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমরা যখন ফিল আসে, আমাদের যখন ফিলিং হয় যে আমি 150 কোটি মানুষের এগেইনস্ট মানে হয়ে আমরা পার্টিসিপেট করছি, তখন কিন্তু একটা সত্যি প্রেশার থাকে, সাথে গর্বও থাকে, এবং যারা প্রেশারটা যেই অ্যাথলিট নিতে পারে যত ভালো, সে কিন্তু ততটাই পারফর্ম করে। তো সাধারণ মানে কি বলবো, মানে সাধারণ মানুষ, সাধারণ জনগণের কিন্তু একটা দায়িত্ব থেকেই থাকে যে কিভাবে আমরা পারফরমেন্স গুণ আপ করবো বা কিভাবে আরো বেটার করবো, এটা আমাদেরও কিন্তু ভাবতে হবে। ফার্স্ট ডে যখন আমরা ওপেনিং সেরেমনিতে যাই, তো সেই যে একটা মানে সেই দিনের যে ফিল হয় না, মানে যখন ইন্ডিয়া বলে একজন ফ্ল্যাগ ধরে যাচ্ছে আর পেছনে আমরা মানে প্লেয়াররা যখন যাচ্ছি, মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি, পুরো স্টেডিয়ামের সেই ক্রাউডটা, এবং প্রত্যেকটা দেশ দেখছে যে ইন্ডিয়া থেকে এরা গেছে খেলবার জন্য, তো সেই ফিলটা কিন্তু একটা মারাত্মক ফিল, যে আমরা মানে সেদিকে দাঁড়িয়ে ভাবি যে আমাদের জন্য সকলে দেখবে, সকলে ক্ল্যাপ করবে, সকলে আমাদের এনার্জি দেবে যে হ্যাঁ এরা জিতুক, এরা কিছু করে আসুক। তো এইসব ফিলিংস গুলো না আমাদের কাছে একটা বিরাট বড় ফিলিংস হয়ে থাকে যখন আমরা কোনো দেশের হয়ে যখন রিপ্রেজেন্ট করতে যাই। দুটো কথা বলে শেষ করে অনেকটা থেকে Thank you so much. Take the honor of felicitating our scholars, and also our honorable moderator. I would like to invite Shobhika Sharma ma'am, Director of Aditya Academy Group of Schools, to please come and do the honor to us today. Thank you so much.
আর সবাই তো জোরে হাততালি এভরিবডি। দীপা দিকে ঘুরে। Thank you so much. We are truly honored. বল না, ঘুরতে বল না দীপা, একবার এইদিকে তাকাও। Big round of applause everybody. Mr. Pravin Pip, ICC. Shobita ma'am is doing the honors of felicitating. Thank you for your presence. Thank you so much. Come on. Thank you so much. And of course, last but not the least, বড়িয়া দিকে ঘুরে। such amazing, marvelous way of conducting the talk. And also, I would like to request all our panelists of both the sessions to please. And I would like to invite of Commerce Deputy Director. Also, we would like to take this moment to again show our respect and thanks to our sponsors without whom যখন নীরাজের নাম নিচ্ছিল এবং সেই মেডেল উইনিং দিকটার কথা মনে হচ্ছিল, আমার তখনই গায়ে কাটা, মানে এই ফিল গুলো আমাদের যে কখন ন্যাশনাল অ্যান্থাম হয় আর আমরা বাড়িতে থাকলো সেখানে স্ট্যান্ড আপ হয়ে আমরা তখন ন্যাশনাল অ্যান্থামটা গাই, মানে এটা আমার মনে হয় আর্মিতে যারা থাকে তাদের যে একটা আলাদা জিনিস হয় ভেতর থেকে, তারপরে স্পোর্টসম্যানদের ভেতরে এটা থাকে, আদারওয়াইজ আর কারোর ভেতরে কিন্তু এই ফিলটা থাকে না। যেখানে ন্যাশনাল অ্যান্থাম লোকে মানে বসে আছে, মুড়ি খাচ্ছে, গল্প করছে, বা সেখানে যে একটা দাঁড়িয়ে পড়তে হয় সেই রেসপেক্টটা কিন্তু আমরা মানে যেখানেই থাকি, মানে আমার ছেলে এখন জাস্ট 5+, কিন্তু যখনই এই লাস্ট ফুটবল ম্যাচগুলো হচ্ছিল, ওয়ার্ল্ড কাপ ম্যাচ মানে ইউরো কাপ হচ্ছিল, তো ওকে মানে আমি এই জিনিসটা করি বলে ও তখনই মা এক্ষুনি এরা সব প্লেয়াররা এসে গেছে, এক্ষুনি কিন্তু এদের ন্যাশনাল দাঁড়িয়ে পড়ো, মানে এই যে কনসেপ্ট গুলো দেওয়া, মানে এইগুলো মনে হয় আমরা নিজেরা প্লেয়ার বলে এই রেসপেক্ট গুলো আমাদের আছে যে আমরা কিভাবে মানে এই জিনিসগুলোর উপর করতে পারি। তারপর বড়িয়াদা যেটা বলছিলাম, নিশ্চয়ই আমি যখন স্টার্ট করি মানে বড়িয়াদা জানি, মানে আমি অনেক ছোট বয়সে 9 years old তখন আমি স্টার্ট করেছিলাম। আমার বাড়ির পাশে একটা গ্রাউন্ড, বড়নগর আর্চারি ক্লাব, তো সেরকম কিছুই না, একজনের বাড়ির নিজস্ব জমি, সেখানে একটা আর্চারি গ্রাউন্ড, বাট ওই তখন নর্থ ক্যালকাটায় আমি থাকতাম, তো তখন কনসেপ্ট ছিল বা আমার বাবা বা তার আগের জেনারেশনে সকলে বিকেলবেলা একটা খেলাধুলার মধ্যে বাচ্চারা থাকবে, তখন তো আমাদের লোকের বাড়ি টিভিও থাকতো না, মোবাইল ভিডিও গেম এটা তো একটা মানে আমাদের কাছে ড্রিম, তখন জানতামই না কি ব্যাপার আর কি। তো বিকেলে স্কুল থেকে এসে মানে 4টের সময় গ্রাউন্ড যেতে হবে, তুমি যা ইচ্ছে করো গ্রাউন্ডে, মানে এটা একটা কম্পালসারি একটা বাড়ির একটা রুটিন ছিল, সন্ধ্যাবেলা সবাই বাড়ি ফেরো, তারপর তোমার পড়াশোনা যা হবার হবে। তো সেই করতে করতে আমার এই গ্রাউন্ডে রেগুলার ওয়াইজ যাওয়া ছিল, বাড়ির সামনেই ছিল, কখনো মা নিয়ে যেত, কখনো বাবা নিয়ে যেত। তো তারপর এই গ্রাউন্ডে মানে আর্চারি খেলা হতো একটা সাইডে, তো সেখানে কোচ আমাকে বাবাকে বললেন আপনি রেগুলার নিয়ে আসেন আপনার মেয়েকে, তো অ্যাডমিশন করিয়ে দিন। তখন আমার মা একটু মানে এত ছোট, জাস্ট 9 হয়েছে, পাশে দুটো বড় বড় পুকুর ছিল, বলে কখন কেউ পুকুরে পড়ে যাবে, না না আমি দেবো না। তো বলে আপনারা তো রেগুলার বসে থাকেন না, আপনারা এখানে বসে দেখবেন কি হচ্ছে। তো সেই হিসেবে আমার 9 বছর বয়সে অ্যাডমিশন, বাড়ির সামনে ছিল, ভালো লাগতো না, শুধু কোচ বলেছিল যে ফার্স্টে যখন এসছো তুমি শুধু অবজারভেশন রাখো যে তোমার সিনিয়র প্লেয়াররা কিভাবে শুটিং করছে, মানে এখনকার দিনে যদি এই জিনিসটা বলা হয় পুরো প্লেয়ারকে তার মা বাবাই থেকে গ্রাউন্ড থেকে নিয়ে চলে যাবে, না না আপনি না বউ দিচ্ছেন না অ্যারো দিচ্ছেন, এটা কি এসে সে দেখবে আসে চলে যাবে, আমাদের টাইম এত কষ্ট করে নিয়ে আসছে তাদের ব্যাপারে কিছু। আমি 1 মাস ধরে আমি শুধু আমার কাজ ছিল এসে ওরা কি করছে ওদের শুটিংটা শুধু দেখা আর দাঁড়িয়ে থাকা, ওর মধ্যে আমি পালিয়ে গেছিলাম কয়েকবার বাড়িতে ওদের না বলে, খোঁজ করতে করতে বাড়ি থেকে খবর নিচে মেয়ে চলে গেছে। তো সেই হিসেবে স্টার্ট করা, তারপর আমি বউ পাই অ্যারো পাই, সেটা কি করে করতে হয় প্র্যাকটিস। তো আফটার 6 or 7 মান্থ পরে আমার স্টেট মিট হয়, সেখানে আমি মেডেল পাই। তো সের পর থেকে একখানা মানে যে আমি কিছু করতে পারি, যে মেডেলটা নিয়ে যখন সবাইকে দেখালাম স্কুলে, তো সকলের কাছ থেকে একটা আলাদা মানে ও তুমি মেডেল পেয়েছো বাবা খুব ভালো, মানে এই যে একটা জিনিস আসতে শুরু করলো, সেখান থেকে আমার ইন্টারেস্টটা গেইন করতে শুরু করলো, তখন এই রেগুলার গ্রাউন্ডে যাওয়া। তো সেই জার্নি থেকে 9 বছর বয়সে জার্নি
স্টার্ট করা থেকে শুরু করে 16 বছর বয়সে ফার্স্ট আমাদের জুনিয়র ওয়ার্ল্ড কাপ টিম মেয়েদের টিম কোয়ালিফাই করলো, খেলতে যাবে। এর আগে কোনোদিন মেয়েদের টিম যায়নি। তো সেই জিনিসটা সেটা ফার্স্ট আমি ইন্ডিভিজুয়ালি আমি স্পোর্টটা অ্যাচিভ করি, তারপর আমাদের টিমও সেটা ভালো করে, মানে অনেক কিছু আমি যখন শুরু করি অনেক কিছু ফার্স্ট টাইম থেকে আমার কাছ থেকে স্টার্ট হয়েছিল। ফার্স্ট অলিম্পিকে উইমেন টিম কোয়ালিফাই করলো 2004 এথেন্স অলিম্পিকে। তার আগে লিম্বা ভাইয়া 3 বার ততক্ষণে অলিম্পিক খেলে নিয়েছে। আমরা যখন 96-এ যখন আমরা জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রিপারেশন নিচ্ছি তখন ওখানে তারা আটলান্টা অলিম্পিকের জন্য যাওয়ার জন্য সেম দিল্লিতে ক্যাম্প করছিল। আমরা যাচ্ছি ওরা অলিম্পিকে যাচ্ছে, আমরা যখন সেন্ড অফ হচ্ছে তখন আমরা দাঁড়িয়ে সকলকে দেখছি। মানে সেই একটা স্বপ্ন দেখা যে অলিম্পিক একটা বিরাট বড় জিনিস, সেখানে যেতে হবে। তো নেক্সট তারপর ফার্স্ট টাইম আমাদের টিম কোয়ালিফাই করলো 2003-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে আমাদের মেনলি কোয়ালিফাই করে অলিম্পিকে। সেখানে আমি ইন্ডিভিজুয়ালি ফার্স্ট কোয়ালিফাই করি। তারপর আমাদের দুটো টিম মেন অ্যান্ড উইমেন দুটো টিম কোয়ালিফাই করে। সেটা একটা হিস্ট্রি হলো যে মানে 3টে কান্ট্রির মেন অ্যান্ড উইমেন টিম কোয়ালিফাই করে। সেটা ফার্স্ট হচ্ছে কোরিয়া, সেকেন্ড হলো ইউক্রেন আর থার্ড হলো ইন্ডিয়া। তো প্রত্যেকটা কান্ট্রি থেকে আসছে যে ইন্ডিয়া এত মানে হঠাৎ করে কিভাবে এরকম ভাবে ইমপ্রুভ হলো যে দুটো টিম কোয়ালিফাই করে গেল। অন্যান্য কান্ট্রির সকলে মানে আমাদেরও ইন্টারভিউ ইচ্ছে করছে তোমাদের কতজন মানে উইমেন ওখানে একসাথে তোমাদের কত প্লেয়ার হতে পারে। তো আমি যখন বললাম যে আমাদের সিনিয়র লেভেলে মোটামুটি ফাইট করার মতো 10টাই মেয়ে আছে, তখন ওরা বললো তোমরা 10টা মেয়ের মধ্যে তোমরা সিলেক্ট করে এসে এখানে অলিম্পিক কোয়ালিফাই করে নিলে, এটা তোমরা বলবা ঠিক কথা বলছো না, ভুল বলছো। আর না, আমাদের কান্ট্রিতে মানে তখন টোটাল যদি নাম্বার দেখা যেত 2001 তখন হয়তো ছেলে মেয়ে মিশিয়ে হয়তো 400টাও হতো কিনা সন্দেহ, সাব জুনিয়র জুনিয়র সিনিয়র পুরো দিকে ক্যালকুলেট করি। তো সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা সব লিভে মানে প্লেয়ারকে একসাথে এক জায়গায় টুর্নামেন্ট করানো যায় না, প্রত্যেকটা স্টেটকে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ হিউজ নাম্বার অফ প্লেয়ার পার্টিসিপেট করছে। মানে সেই দিন থেকে আজকের দিন যদি আমরা দেখি আমাদের গ্রাউন্ডে 5 days 6 days এর টুর্নামেন্ট চলছে, যে অতগুলো একসাথে আমরা কমপ্লিট করা যাচ্ছে না, এত বড় গ্রাউন্ড আমাদের নেই বলে। তো সেইখানে আজকে দীপিকা কুমারী এই জায়গায় যেখানে এসছে, দীপিকার সাথে আমি টুর্নামেন্ট করি 2010 আমাদের দিল্লি কমনওয়েলথ গেমস। তখন ফার্স্ট দীপিকা ইন্ডিয়ান টিমে এসছে, এরকম কারোর সাথে কথা বলা, ইন্টারভিউ দেওয়া, সেই সাই দিদি আমি পারবো না, সেই কান্নাকাটি করে দিদি তুমি আমার সাথে চলো, আমি কি বলবে ওরা কি করবে। তো সেখানে দীপিকার ফার্স্ট গোল্ড মেডেল। তো সেই জায়গা থেকে আজকে দীপিকার 4th অলিম্পিক খেলতে গেল। এবং যেটা কোরিয়াদা আগের প্যানেলের সাথে ডিসকাস করছিল, মানে ও জাস্ট 15 days ওর কমপ্লিট হয়েছে, ও বাড়িতে এসছে হসপিটাল থেকে, দেন 15 days এর মাথায় ওর ছিল ফার্স্ট অলিম্পিক ট্রায়াল, যেখান থেকে ফার্স্ট 16-তে কোয়ালিফাই করা হবে ফর নেক্সট যে কোনো ট্রায়ালে তারাই পার্টিসিপেট করবে। সে দীপিকা বোনি এসে তুই কি করবি, বলে দিদি আমাকে তো 16-এর মধ্যে আসতেই হবে, না হলে আমি কিন্তু নেক্সট খেলে অলিম্পিকের জন্য আমি মানে আমি চান্সই পাবো না, আমাকে কোয়ালিফাই করতে যদি না করি আমি খেলতে পারবো না, তো আমাকে তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সে লাস্টের দিকে ও শুটিং করতে পারছে না, আমাদের বোর্ডরা পাউন্ডেজ হয় অনেকটা, সেটাকে ধরে রাখা বোল করা সেই ক্যাপাসিটি ওর মধ্যে ছিল না তখন, না কোনো ফিজিক্যাল ট্রেন। লাস্ট 6 months পুরো একেবারে বাচ্চাকে নিয়ে পুরোপুরি একেবারে মাথার উপরে করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে লাস্ট কোনো রকমে মানে ও বোধহয় 13 বা 14 থেকে ফিনিশ করে ও 16-এর মধ্যে আসে। তো সেটার জন্য আমি মানে আমরা বললাম যে এই জায়গায় এসে যখন করেছো নিশ্চয়ই মানে টিমেতে আসবে। সেখানে দীপিকা হচ্ছে একটা মানে এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেখানে একটা যদি টিমে এক্সপিরিয়েন্স প্লেয়ার একটা সিনিয়র প্লেয়ার না থাকে, তারা কিন্তু জুনিয়রকে সেভাবে সেই জায়গাতে নিয়ে যেতে তার সেই এক্সপিরিয়েন্সটা যখন শেয়ার করে না, অনেকটা হেল্প হয়। তো সেখানে তরুণ আর দীপিকা দুজনে আমি বলবো দুজনের সাইড টিমের একটা স্তম্ভ, যারা টিমটাকে ঠিক করে নিয়ে যেতে পারবে। অবশ্য প্রেশারও তাদের অনেকটা বেশি পুরো টিমটাকে নিয়ে যাওয়ার জন্য। এই গল্পটা হলো কি করে? নন্দী স্যার তো আছেন, বাট তোমার গল্পটা বলো দেখি। আমাদের দেশে সত্যি কথা দীপা কর্মকার হওয়ার কথা নয়, আমরা তৈরি নয়, বলো। যদি ইচ্ছে থাকে তাহলে সবকিছু করা যায়। একজন জিমনাস্ট সবাই জানে, জিমনাস্টিক কেউ জানতো না, হ্যাঁ, কিন্তু জিমনাস্টিক্স মাদার অফ স্পোর্টস। আমরা জানি যদি জিমনাস্টিক সে করে সে সব গেম খেলতে পারে, কারণ জিমনাস্টিক স্টার্টিং এইজই 4 থেকে 5 বছরে শুরু হয়। এখন তো বাচ্চারা আরো ছোটতেও অ্যাডমিশন হয়, কিন্তু জিমনাস্টিক্সে কিভাবে অলিম্পিকে যেতে হবে সেই যে দরজাটা ছিল অনেকটা দিনই বদ্ধ ছিল, আমাদেরও সেই রোড ম্যাপ দেখানোর লোক ছিল না।
তো শুরু হয় জার্নি 2010-এ আমাদের প্রথম মেডেল আসে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে আশিস কুমার। তারপর ওই সময় আমাদের একজন ফরেন কোচ ছিল এবং তারপরে যিনি কন্টিনিউ করে উনি বললো যে মেয়েদের দ্বারা হবে না, ইন্ডিয়ান জিমন্যাস্টিক্স মেয়েদের জন্য না। যখনই আমরা ইন্ডিয়ান ক্যাম্পে যেতাম সবসময় লাইন আপ করে শুধু ছেলেদের জিজ্ঞেস করতো আর অলওয়েজ ইনসাল্ট মেয়েদের, যে মেয়েদের দ্বারা হবে না সবসময়। তখন বিকজ ফরেন কোচকে আমরা সবসময় খুব উপরে রাখি, ইন্ডিয়ান কোচ পারে না। তো একদিন আমার কোচ স্যার বললো যে আমাদের মেয়েদের লাইন আপ করেছে, তোমরা কেন পারবে না, কেন তোমাদের সবসময় পেছনে? বিকজ অফ অ্যাপারেটাস, যে অ্যাপারেটাস ভল্টিং টেবিল যেটাতে আমি স্পেশালিস্ট, সেটা করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, কারণ আগে ছেলেরা করবে, তারপর খালি হলে তোমরা পাবে। এবার যদি খালি না হয় ওই দিন সেশন বন্ধ, নেক্সট ডে। সেই বলে স্যার আস্তে ধীরে প্রথমবার শুরু করলো স্যার, কারণ আমি একটু জেদি, আমি একটু খুব বেশি রাগি। যখন আমার ইনসাল্টটা লাগে যতক্ষণ পর্যন্ত সেটা ফুলফিল না করতে পারি সত্যি আমি শান্ত বসতে পারি। সেই নিয়ে শুরু হয় জার্নি। তো সেই কমনওয়েলথ গেমস ছিল সামনে 2014 গ্লাসগোতে, 2013-তে আমাদের ক্যাম্প লাগে, সেই ট্রেনিং 1 বছরে, এবং সেই ট্রেনিং আমরা 1 সেকেন্ডও বিন্দুমাত্র কেউ ছাড় দিইনি যে কোনো জায়গায় হোক আমাদের এই বছর মেডেল লাগবে। কারণ এটা শুধু আমার জন্য না, সেটা আমাদের ইন্ডিয়ান জিমন্যাস্টিক্সের জন্য, মেয়েদের জন্য স্পেশালি। আর সেই নিয়ে প্রধানবার শুরু, এবং সত্যি আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে স্পেশালি, এবং ওই টাইমে যেভাবে সাই আমাদের হেল্প করেছিল, কারণ আপনারা সবাই জানেন আমাদের ফেডারেশনের প্রবলেম ছিল তখন। তো ক্যাম্প লাগাইছি, কারণ ক্যাম্প যদি না লাগাতো আমি এই বলটা শিখতে পারতাম না। আমি যে ত্রিপুরাতে বিলং করি তখন সেই সেফটি ইকুইপমেন্ট ছিল না যে করার জন্য যে প্রিপারেশন লাগে। তো আমি দিল্লি আইজি স্টেডিয়ামে ট্রেনিং শুরু করি ওইখানে, এবং কমপ্লিট করার পর ডিউরিং কম্পিটিশনে ফার্স্ট দিন কোয়ালিফিকেশনে আমার পায়ে ক্র্যাক হয়ে যায় অ্যাঙ্কেল, এবং ইন্ডিয়ান কন্টিজেন্টের ডক্টর এবং সবাই বলছিল ওর দ্বারা হবে না, কিন্তু আমার টিমমেট এবং স্যার সবাই বলছিল যে দিদি এবার করতে হবে, না হলে ইন্ডিয়ান জিমন্যাস্টিক্সের মেয়েদের টোটালি দরজা বন্ধ হয়ে যায়। সেই নিয়ে শুরু, এবং উপরওয়ালারও সাথ ছিল, সাকসেসফুল হয়ে হিস্টোরিক ব্রঞ্জ মেডেল পেয়ে সেই যাত্রা শুরু হয়। এবং আর পেছনের দিকে না তাকিয়ে আস্তে আস্তে 15 নেশন চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অলিম্পিক্সে কোয়ালিফাই করা, সবটাই শুধু হার্ডওয়ার্ক, পরিশ্রম। আর আজকে So we know what to do, but absolutely, I mean, I've watched Deepa grow. ওর বার্থডে কেক কেটেছিলাম নন্দী স্যার, ও আমি আর জিশান আলী, আপনারা মনে আছে অলিম্পিক ভিলেজের ওখানে? উনি আমার বলছেন এখন করোনা ইভেন্টটা আছে, জন্মদিনটা তো খেতে দিন, একটা বাইক তো খেতে দিন, ঠিক আছে, না এখন খাইও না। But what an incredible day to see an Indian gymnast doing what she did in Rio. ইন্ডিয়ান টিমে সিলেক্টেড হয়েছে, সমস্ত অলিম্পিয়ানদের দেশের পার্টিসিপেট করার জন্য আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবং একটি কথাই বলবো, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে কোনো প্রেশার না নিয়ে নিজের পারফরমেন্সটা করা, এবং যদি নিজের পারফরমেন্সটা আমরা করতে পারি, যেটা যে করে অলিম্পিক কোয়ালিফাই করেছি আমরা, তাহলে কিন্তু আমরা অলিম্পিক্সের একটা ভালো জায়গায় থাকবো। তো পারফরমেন্স আপ ডাউন হতেই পারে, তার জন্য এত প্রেশার নেওয়ার কিছু নেই। সর্বশেষে আমরা চেষ্টা করবো খুব ভালো মানে শো করা, পারফরমেন্স করা।